আমাদের স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক শেখানো হয় না, যার নাম ইনভেস্টিং। আমাদের ম্যাথমেটিক্স তো শেখানো হয়, কিন্তু সিম্পল ম্যাথমেটিক্স ব্যবহার করে কিভাবে আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করা যায় এ সম্পর্কে কিছুই শেখানো হয় না। স্কুল কলেজে তো আমাদের দেশপ্রেমের কথা শেখানো হয়, কিন্তু এটা শেখানো হয় না দেশের ইকোনমিকে এগিয়ে নিয়ে যেতে আমরা কিভাবে বেশি টাকা ইনকাম করে দেশকে আরও সমৃদ্ধ করতে পারি। আমাদের সেভিংস করা সম্পর্কে কিছুই শেখানো হয় না। এমনকি ইউনিভার্সিটির বিবিএ এমবিএ কোর্সগুলোতেও পার্সোনাল ফাইন্যান্স বা বিনিয়োগ বিষয়ক তেমন কিছুই শেখানো হয় না। কিন্তু বাস্তবতা হলো শিক্ষাজীবন শেষে সারা জীবন আপনাকে ছুটতে হবে এই টাকা কামানোর পেছনেই। আজকের ভিডিওতে আপনি দেখবেন ফাইন্যান্সিয়াল এডুকেশন রিলেটেড ওয়ান অফ দ্য বেস্ট বুক লার্ন টু আর্ন বইটি থেকে এমন কিছু কনসেপ্ট যা আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে ও স্বল্প সময়ে ধনী হতে সহজ রাস্তা দেখাবে। এই বইটি বিখ্যাত ইনভেস্টর পিটার লিঞ্চের লিখিত একটি বেস্ট সেলার বই। পিটার লিঞ্চ এমন এক ইনভেস্টরের নাম যাকে সমগ্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফান্ড ম্যানেজার বলা হয়। এই ব্যক্তি আমেরিকার $1 কোটি ফিডেলিটি ফান্ডকে মাত্র 17 বছরের ব্যবধানে $100 কোটি ফান্ডে রূপান্তর করেন। আর এই ব্যক্তির কাছে টানা 12 বছর সর্বোচ্চ 30% অ্যানুয়াল রিটার্ন পাওয়ার ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। আজকে আমরা এই মহান ইনভেস্টরের কাছ থেকে 6টি মহামূল্যবান ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল ও স্ট্র্যাটেজি শিখব, যেগুলো ব্যবহার করে একজন সাধারণ মানুষ যে কিনা মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করে, সেও চাইলে কোটি টাকার সম্পদের মালিক হতে পারে। কনসেপ্ট নাম্বার 1, দ্য পাওয়ার অফ মানি। আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তবে দেখবেন পৃথিবীতে টাকা উৎপন্ন হওয়ার জায়গা শুধু একটাই, সেটা হলো বিজনেস। কোম্পানি প্রোডাক্ট এবং সার্ভিস তৈরি করে, প্রোডাক্ট সেল করে, আর সেখান থেকে কামানো লাভ থেকেই এমপ্লয়ীদের বেতন দেয়, ইনভেস্টরদের ডিভিডেন্ড প্রদান করে, দেশের ইকোনমিকে সমৃদ্ধ করে। আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পর ব্যবহৃত পেস্ট ও ব্রাশ থেকে শুরু করে সারাদিন যা কিছুই করেন না কেন, প্রতিটি পণ্যই কোনো না কোনো কোম্পানি তৈরি করছে। একটা কলম থেকে শুরু করে গাড়ি পর্যন্ত প্রতিটি পণ্যই কোনো না কোনো কোম্পানি তৈরি করছে, আর এগুলো সবই কোনো না কোনো বিজনেস প্রতিষ্ঠান। আমরা আমাদের প্রত্যেক জীবনে টাকা কামানোর জন্য কোনো না কোনোভাবে ব্যবসার উপরেই নির্ভর করি। আজকে পিটার লিঞ্চ আমাদের প্রত্যেককে ভালো ব্যবসায় টাকা ইনভেস্ট করার পরামর্শ দেন। লেখক বলেন, ইনভেস্টমেন্ট জার্নিতে সর্বপ্রথম আপনাকে যে কাজটা শিখতে হবে সেটি হলো সেভিংস। সেভিংস এমন একটা কাজ যেটি আর্থিকভাবে সফলতা অর্জনের বা আর্থিক স্বাধীনতা অর্জনের প্রথম ধাপ। সেভিংস কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য লেখক খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। মনে করুন আপনি 1000 টাকা আজকে অযথা খরচ করছেন। এখন এই 1000 টাকাকে আপনি যদি সেভিংস করেন এবং এটাকে যদি আপনি আপনার কাছে আগামী 20 বছরের জন্য রেখে দেন, তবে আজ থেকে 20 বছর পর এর ভ্যালু কত থাকবে। একজন সাধারণ মানুষ চিন্তা করে আজ থেকে 20 বছর পর 6% হারে মুদ্রাস্ফীতি বাড়তে থাকলে আপনার এই 1000 টাকা আজ থেকে 20 বছর পর মাত্র 300 টাকার ভ্যালুতে থাকবে। মানে আপনার সেভিংস করার টাকাকে যদি আপনি ফেলে রেখে দেন এবং 20 বছরের ব্যবধানে সেটাকে তোলেন, সেক্ষেত্রে 1000 টাকার বর্তমান সময়ের সাথে কম্পেয়ার করলে মূল্য হবে মাত্র 300 টাকা সমমান। আর এই চিন্তা থেকেই সাধারণ মানুষ সেভিংস করে না। কিন্তু এইবার আপনি একজন ইনভেস্টরের মাইন্ডসেট থেকে চিন্তা করুন। আপনি যদি আপনার এই সেভিংস করা 1000 টাকাকে আগামী 20 বছরের জন্য কোথাও ইনভেস্ট করেন এবং সেই ইনভেস্টমেন্ট থেকে বাৎসরিক 20 থেকে 25% হারে রিটার্ন পান, তবে আপনার 1000 টাকা 20 বছরের ব্যবধানে 1 লক্ষ টাকায় পরিণত হবে। শুনতে আশ্চর্য লাগলেও এটা সত্য। 1000 টাকাকে 20 বছর 20 থেকে 25% হারে চক্রবৃদ্ধিভাবে বৃদ্ধি করতে পারলে সেটা আপনাকে 20 বছর পর 100 গুণ টাকা কামিয়ে দেবে। এখন আপনি চিন্তা করবেন, এখানে তো ইনফ্লেশন রেট কাজ করে বা মুদ্রাস্ফীতি 6%। সেই হিসাব করলেও আজ থেকে 20 বছর পর আপনার এখনকার ইনভেস্ট করা 1000 টাকার ভ্যালু 20 বছরের ব্যবধানে 30 গুণ হবে। সো লেখক বলেন, আপনি আজকে 1000 টাকা খরচ করছেন, মানে এটা ভবিষ্যৎ মূল্যের হিসাবে আপনি 30,000 টাকা খরচ করছেন। লেখকের দেখানো এই ফর্মুলাটা মেনে আমরা সহজেই আমাদের টাকাকে 30 গুণ পর্যন্ত করতে পারি। মানে আপনি আজ 1 টাকা ইনভেস্ট করলে আজ থেকে 20 বছর পর সেটা 30 টাকা পর্যন্ত হতে পারে বা সেটা আপনাকে 30 টাকা কামিয়ে দিতে পারে। এই উদাহরণগুলোর মাধ্যমে অর্থাৎ টাকার ক্ষমতা সম্পর্কে বা পাওয়ার অফ মানি সম্পর্কে বোঝাতে চেয়েছেন স্টক মার্কেটের পাওয়ার সম্পর্কে, এবং বোঝাতে চেয়েছেন ইনভেস্টিংয়ের পাওয়ার সম্পর্কে। আর বলেছেন টাকা প্রচণ্ড শক্তিশালী একটা টুল, যদি আপনি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। কিভাবে বাৎসরিক 25 থেকে 30% রিটার্ন কামানো যায় এটা নিয়ে আমার পুরনো কিছু ভিডিও করা আছে এবং আগামীতেও এটা নিয়ে ভিডিও দিতে থাকবো, তাই সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল।
আর এই ভিডিওতেও 25% রিটার্ন কামানোর কিছু ফর্মুলা দেখানো হচ্ছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর এখন থেকে যে কনসেপ্টগুলো দেখবেন, এগুলো যারা অলরেডি বিনিয়োগ শুরু করেছেন এবং যারা শেয়ার বাজার বিনিয়োগের প্রতি আগ্রহী তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। স্ট্র্যাটেজি নাম্বার 2, ডোন্ট ট্রাই টু টাইমিং দ্য মার্কেট। এই স্ট্র্যাটেজিতে লেখক বলেন, আমাদের কোনোভাবেই উচিত নয় মার্কেটের ছোট বড় ফ্লাকচুয়েশনে শেয়ার কেনাবেচা করা। উনি লং টার্ম ভিশনের দিকে ফোকাস করার কথা বলেছেন। যেমন ধরুন, আপনি কোনো একটা শেয়ার বা ভালো প্রতিষ্ঠানের কোনো একটা শেয়ার কিনেছেন 100 টাকা দিয়ে, এখন এর দাম বেড়ে 150 টাকায় পৌঁছে গেছে। এখন কি আপনি সব শেয়ার বিক্রি করে আপনার প্রফিট বুক করবেন? উত্তর হলো না। হয়তো আপনি এখানে সামান্য কিছু পরিমাণ প্রফিট টেকিং করতে পারেন, কিন্তু সেই ক্যাপিটাল গেইন করা টাকা দিয়ে হয়তোবা আপনি এমন কোনো স্টক কিনবেন যেগুলো পরবর্তীতে আপনাকে লস করে দিল। এসব কারণে লেখক মার্কেট টাইমিংয়ের কথা বারবার শেয়ার কেনাবেচার কথা পুরোপুরি নিষেধ করেছেন। ওনার মতামত হলো শুধুমাত্র কম দামে ভালো শেয়ার কেনার প্রতি মনোনিবেশ করা উচিত, আর লং টাইম টাকাকে গ্রো হতে দিন। লেখক বলেন, অনেক ইনভেস্টর রয়েছে যারা একটা শেয়ারকে 100 টাকা দিয়ে কিনে দাম 20 টাকা বাড়লেই বিক্রি করে দিতে চায়, আবার সেটা 20 টাকা কমলেই 100 টাকা দিয়ে কিনতে চায়। মানে এক কথায় মার্কেটকে টাইমিং করার চেষ্টা করে। এজন্য অথর একটা ক্লিয়ার করে কথা বলে দিয়েছেন, সেটি হলো আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কেউ 100% সফলভাবে মার্কেট টাইমিং করতে পারেননি। তাই যে কাজটা কোটি কোটি লোক চেষ্টা করে ব্যর্থ হয়েছে বা করতে পারেনি, সেই কাজটার পেছনে সময় নষ্ট না করাই ভালো। স্ট্র্যাটেজি নাম্বার 3, লার্ন টু ফেইল। একজন সাধারণ ইনভেস্টরের বড় বড় স্বপ্ন নিয়ে শেয়ার বাজারে আসা হয়। প্রথম লোকজন প্রচুর আশাবাদী থাকে। তারা চিন্তা করে যে কোনো ভুল করবে না এবং শেয়ার বাজার থেকে প্রচুর টাকা কামাবে। সে যে শেয়ারে টাকা লাগাবে সেটাই উপরের দিকে যাবে। আর সব সময় সঠিক শেয়ারে বিনিয়োগের জন্য সে বিভিন্ন লোকজনের কাছ থেকে অ্যাডভাইস নেয়। কিন্তু কঠিন বাস্তবতা হলো এটাই যে আপনি শেয়ার বাজারে এসেছেন, আপনার লস করতেই হবে। এই দুনিয়াতে আজ পর্যন্ত কোনো বিনিয়োগকারী জন্মই নেয়নি যে কিনা শেয়ার বাজারে কোনোদিন লস করেননি। যে কাজটা কোটি কোটি লোক করতে পারেনি সেটা করার চেষ্টা করাটা মনে হয় ভুল। তাই আপনাকে এটা মেনে আসতে হবে, এখানে আপনার কিছু না কিছু টাইমে শর্ট টার্মে লস হবেই, এবং তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। কারণ দুনিয়াতে বড় বড় সাকসেসফুল যত ইনভেস্টর রয়েছে তারা কেউ 100% সঠিকভাবে স্টক পিক করতে পারে না। তাদের অনেক ইনভেস্টমেন্ট ভুল ডিসিশনের কারণে নষ্ট হয়েছে, কিন্তু তারা সফল এজন্য যে তাদের কাছে থাকা ভালো স্টকগুলো তারা কখনোই ছেড়ে দেয় না। উদাহরণ হিসেবে ওয়ারেন বাফেট কোকাকোলা কোম্পানির স্টক কিনেছিলেন 1985 সালে। আজ পর্যন্ত সে কোম্পানির একটা স্টকও বিক্রি করেননি। রেজাল্ট হিসাবে শুধুমাত্র লাস্ট বছর কোকাকোলা থেকে সে $50 কোটি উপর ডিভিডেন্ড পায়। জরুরি হলো এটা যে তারা যে ভালো স্টকগুলো কিনেছে সেগুলো নিয়ে তারা 20-30 বছর পর্যন্ত বসে আছে। অথর বলেন, আপনি 10টা শেয়ার কিনলেন, এর মধ্যে 9টা যদি আপনাকে লস করে দেয় আর একটা যদি আপনার টাকাকে 20 থেকে 30 গুণ প্রফিট করে দেয়, তবুও আপনি আপনার টাকাকে 3-4 গুণ বানাতে পারবেন 10 বছরের ব্যবধানে। ধরুন আপনি 1000 টাকা করে 10টা কোম্পানির স্টক কিনলেন এবং টোটাল 10,000 টাকার শেয়ার কিনলেন। 10 বছর পর 10টা স্টকের মধ্যে 9টা কোম্পানিতে আপনার লস হলো, আর একটা কোম্পানি আপনার টাকাকে 30 গুণ করে দিল। এখন এই শেয়ারটা একাই আপনাকে কামিয়ে দিল 30,000 টাকা। এক্ষেত্রে বাকি 9টার লস বা অর্ধেক হয়ে গেলেও আপনার কিন্তু 3 গুণের বেশি প্রফিট হচ্ছে। এক্ষেত্রে ওয়ারেন বাফেটের একটা সিম্পল ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি মনে পড়ে গেল। ওয়ারেন বাফেটকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনার ফেভারিট হোল্ডিং পিরিয়ড কতদিন, মানে আপনি কতদিনের জন্য একটা শেয়ার কিনে রেখে দিতে চান বা রেখে দেন। ওয়ারেন বাফেটের উত্তর ছিল, ইটস ফর ফরএভার, মানে সারা জীবনের জন্য। তাই আপনি যখন কোনো স্টক কিনবেন তখন এই মেন্টালিটি মাথায় নিয়ে কিনবেন যে এই ব্যবসাটাকে আপনি সারা জীবনের জন্য কিনছেন। এটা করলে আপনি এমন কোনো স্টক কিনবেন না যেটাতে জুয়া হওয়ার প্রবণতা আছে বা যেটা থেকে পরবর্তীতে ঝুঁকি বেশি থাকে। স্ট্র্যাটেজি নাম্বার 4, লার্ন ফ্রম এক্সপার্ট। পুঁজিবাজারে নিয়ে পরামর্শ নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র এক্সপার্টদের কাছ থেকেই পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। উদাহরণ হিসাবে ধরুন, আপনি ক্রিকেট খেলা শিখতে চান। আপনাকে সাকিব আল হাসান যতটা ভালো ক্রিকেট খেলা শেখাতে পারবে, একজন সাধারণ পাবলিক সেটা পারবে না। অন্যদিকে ধরুন, আপনার শরীরের কোথাও টিউমার হয়েছে, একজন অভিজ্ঞ ডাক্তার সেটাকে যেভাবে ট্রিটমেন্ট করতে পারবে, একজন সাধারণ পাবলিক কিন্তু সেটা করতে পারবে না। তাই পরামর্শ নেওয়ার সময় আপনি যদি
20,000 টাকা বেতনের ট্রেডারের কাছ থেকে পরামর্শ করে শেয়ার কিনেন বা সাধারণ মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে শেয়ার কিনেন, তবে আপনার টাকা ডুবতে চলেছে, এটা নিশ্চিত। আর এই জন্যই আমি আমার এই চ্যানেলটাতে বিভিন্ন বড় বড় ইনভেস্টরদের স্ট্র্যাটেজিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে করে তাদের বই থেকে পাওয়া বহুমূল্যবান তথ্যগুলো আপনারা পেতে পারেন আর এই সমস্ত মহান ইনভেস্টরদের সাইকোলজি আপনারা নিজেদের মধ্যে ডেভেলপ করতে পারেন। স্ট্র্যাটেজি নাম্বার 5, প্রাইস ডাজন্ট ম্যাটার। আপনি ধরুন একটা ফোন কিনতে চান, দোকানদার আপনাকে বলল ফোনটার দাম 20,000 টাকা। আপনি অবশ্যই তাকে জিজ্ঞেস করবেন ফোনটার ফিচার কি, এটার ক্যামেরা কত মেগাপিক্সেল, র্যাম কত, প্রসেসর কি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু স্টক সিলেক্ট করার ক্ষেত্রে আমরা এই সব কিছু ভুলে যাই। আমরা শুধু দেখি স্টকটার দাম কত টাকায় রয়েছে। যদি 20-30 টাকার মধ্যে হয় তবে সবাই খুশি মনে ওই সমস্ত স্টকগুলো কেনার জন্য অস্থির হয়ে যায়। পিটার লিঞ্চের মতে শেয়ার বাজারে শেয়ারের দাম হচ্ছে সর্বশেষ ক্রাইটেরিয়া, মানে সব শেষে আপনি শেয়ারের দাম দেখবেন যে দামটা কত রয়েছে। প্রথমে দেখতে হবে কোম্পানির বিজনেস কি, তারা কতটা বিজনেস এক্সপান্ড করছে, মার্কেটে কি তাদের প্রোডাক্ট ভালো চলছে কি চলছে না, কোম্পানির কোয়ালিটি কেমন, তারা কি পরিমাণ ইনকাম করছে, এইসব। উদাহরণ হিসাবে লেখক বলেন, আপনি আপনার বাসার ওষুধের ঝুড়িটা একবার খুলে দেখুন। ওইখানে যে সমস্ত কোম্পানির ওষুধগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে, ফার্মাসিউটিক্যাল সেক্টরে বিনিয়োগ করার সময় ওই সমস্ত স্টকগুলোতে বিনিয়োগ করার চেষ্টা করুন, হোক সেটা যত দামি কিংবা কম দামি। পিটার লিঞ্চ এখানে শেয়ারের প্রাইস না দেখে বিজনেস দেখে শেয়ার কেনার কথা বলেছেন। সেক্ষেত্রে দাম বেশি দিয়েও কেনা লাগতে পারে, কিন্তু বিজনেস যদি ভালো হয় আপনি অবশ্যই লাভ করবেন। সর্বপ্রথম আপনি কোম্পানিটি সম্পর্কে জানুন, ওদের বিজনেস কি আগামী 20-30 বছর পর্যন্ত সুন্দরভাবে চলবে কিনা এটা বোঝার চেষ্টা করুন। আর দামি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে লেখক খুব সুন্দর একটা ফর্মুলা দিয়েছেন। এই ফর্মুলাটি হলো কোম্পানির পি রেশিও, মানে বর্তমান প্রাইস ভাগ শেয়ার প্রতি আয়। এই প্রাইস টু আর্নিং রেশিও অবশ্যই তার গ্রোথ রেটের নিচে হতে হবে। এটার মানে হলো কোনো কোম্পানির প্রাইস টু আর্নিং রেশিও যদি 10 হয়, সেক্ষেত্রে তার গ্রোথ রেট যদি বাৎসরিক 5% হয়, তবে ওই শেয়ারটা যত সস্তা দামে বেচা কেনা হোক না কেন সেটা কেনা যাবে না। অন্যদিকে কোনো কোম্পানির প্রাইস টু আর্নিং রেশিও যদি তার গ্রোথ রেটের থেকে কম হয়, সেক্ষেত্রে ওই শেয়ারটা যত দাম বেশি হোক না কেন ওইটা সেফ বিনিয়োগ। উদাহরণ হিসাবে আমরা রেনেটা শেয়ারটার কথা বলি। বিগত 10-12 বছরে কোনোদিনই এই শেয়ারটার দাম তেমন একটা নিচে আসেনি। এটা কি বিনিয়োগযোগ্য অবস্থায় রয়েছে কিনা আমরা পিটার লিঞ্চের ফর্মুলা ব্যবহার করে এটা বের করার চেষ্টা করি। আমরা যদি রেনেটার শেয়ার প্রাইজের দিকে দেখি, তবে এটা 1300 টাকার আশপাশে বর্তমানে রয়েছে। অন্যদিকে কোম্পানিটার পি চলছে 22-এ। গত বছর তাদের গ্রোথ রেট ছিল প্রায় 26% মতো, এবং অ্যাভারেজে 25-26% গ্রোথ রেট আমরা দেখছি। এত বড় একজন ইনভেস্টর বলছেন অল টাইম হাই প্রাইজে থাকার পরও এই শেয়ারটা বর্তমানে ফেয়ার ভ্যালুতে রয়েছে, মানে তার থিওরি অনুযায়ী এই শেয়ারটার দাম 1500 টাকা পর্যন্ত ফেয়ার ভ্যালু। আমরা যদি আরও একটা স্টকের উদাহরণ দেই তবে বিষয়টা আরও ক্লিয়ার হবে। আমরা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উদাহরণ দিচ্ছি। এই কোম্পানিটার বর্তমান পি চলছে 10-এর আশপাশে, আর লাস্ট 2-3 বছরে তাদের গ্রোথ রেট ছিল অলমোস্ট 20%-এর আশপাশে। পিটার লিঞ্চের ফর্মুলা মতে এই শেয়ারটা বর্তমানে প্রায় 50% ডিসকাউন্টেড প্রাইজে রয়েছে, মানে তাদের গ্রোথ রেট হচ্ছে বাৎসরিক 20% এবং তাদের পিই হচ্ছে 10। পিটার লিঞ্চের ফর্মুলা অনুসারে 50% ডিসকাউন্টেড প্রাইজে রয়েছে। সো এই ফর্মুলাটা ব্যবহার করে আমার মনে হয় আমরা সবাই বাজারে দামি স্টকগুলো ভ্যালুয়েশনের ব্যাপারে সঠিক ডিসিশন নিতে পারি। স্ট্র্যাটেজি নাম্বার 6, স্টার্ট আর্লি। যত কম বয়সে আপনি ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারবেন তত তাড়াতাড়ি শুরু করুন। আমাদের মধ্যে যাদের বয়স 25 থেকে 30-35-এর মধ্যে, তাদের বেশিরভাগেরই চিন্তা থাকে আমাদের স্যালারি তো কম পাই, এক্ষেত্রে টাকা বিনিয়োগ করতে পারবো না, বা যখন অনেক টাকা হয়ে যাবে তখন বিনিয়োগ করব। কিন্তু লেখক বলেন এই চিন্তাটা মোটেই ঠিক নয়, কারণ দুনিয়াতে যত রকমের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি রয়েছে তার মধ্যে এসআইপি ইনভেস্টমেন্ট, মানে প্রতি মাসে ছোট ছোট অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট হচ্ছে একজন সাধারণ মানুষের জন্য সবচেয়ে কার্যকরী একটা ইনভেস্টমেন্ট পদ্ধতি, যেটা থেকে আপনি খুব তাড়াতাড়ি বড়সড় অ্যাসেট তৈরি করতে পারবেন। এজন্য আপনি যত তাড়াতাড়ি আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি অ্যাসেট তৈরি করতে পারবেন এবং দ্রুত ধনী হতে পারবেন। লাগলে 2-3 হাজার টাকা করে ইনভেস্ট করুন, প্রয়োজনে আপনি মাসে 1,000 টাকা করে ইনভেস্ট করুন, কিন্তু আপনার ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করুন। কেননা আপনি যদি এখন থেকে শুরু করেন এবং মাসে 5 থেকে 10 হাজার টাকা করেও ইনভেস্ট করতে পারেন, আর তার উপর বাৎসরিক 20 থেকে 25% হারে বাৎসরিক রিটার্ন পান, তবে আজ থেকে 10-15 বছরের ব্যবধানে আপনি কিন্তু 1 কোটি টাকার উপরে পৌঁছে যাবেন।
এই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিগুলো নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও আপনাদের আগেও দেখিয়েছি, যে একজন সাধারণ মানুষ কিভাবে মাসিক 13,000 টাকা বিনিয়োগ করে 12 বছরের ব্যবধানে 1 কোটি টাকার মালিক হতে পারে। প্রয়োজনে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর কম টাকা দিয়ে ইনভেস্টমেন্ট জার্নি শুরু করার সবচেয়ে বড় সুবিধা হলো আপনার ছোট ছোট ইনভেস্টমেন্টের প্রথম দিকে অনেক ভুল হবে এবং প্রথম দিকে আপনাকে অনেক লসও বুক করতে হতে পারে। সো এক্ষেত্রে আপনি যখন ছোট ছোট ইনভেস্টমেন্ট করছেন তখন আপনার ভুল ডিসিশন খুব কম টাকার উপরে দিয়েই আপনি অনেক কিছু শিখে ফেলতে পারবেন, এবং পরবর্তীতে যখন আপনি বড় অ্যামাউন্টের টাকাকে হ্যান্ডেল করবেন তখন আপনি সঠিক ডিসিশনগুলোই নিতে পারবেন এবং সঠিক স্টকগুলো পিক করতে পারবেন। এই অসাধারণ স্ট্র্যাটেজিগুলো আমরা শিখলাম পিটার লিঞ্চের বই লার্ন টু আর্ন থেকে। আমি রিকমেন্ড করব আপনারা প্রত্যেকেই এই বইটি পড়বেন, কারণ ইনভেস্টমেন্টের জগতে অন্যতম সেরা বই এটি।